আসসালামু আলাইকুম। আমার ডেস্টিনি ফেসবুক ও ইউটিউব চ্যানেল কর্তৃক আয়োজিত আপনার কথা শুনতে চাই অনুষ্ঠানের অষ্টম পর্বে দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময় আমাদের এই অনুষ্ঠান যারা যারা দেখবেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ডেস্টিনি গ্রুপের ৪৫ লক্ষ বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশক এবং দর্শক যারা যারা আমাদের অনুষ্ঠানে নিয়মিত বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন, আপনাদের মূল্যবান তথ্য প্রদান করে থাকেন, পরামর্শ শেয়ার করে থাকেন এবং আমাদের এই লাইভ প্রোগ্রামটি নিয়মিতভাবে যুক্ত থাকেন, সকলের সুবিধার্থে এবং যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকেন, সকলের প্রতি একটা বিনীত একটা রিকোয়েস্ট, অন্যান্য বিনিয়োগকারীদের দেখার সুবিধার্থে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা সকলে শেয়ার করে দেবেন। দর্শক, আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের অষ্টম পর্বে আমরা যেই বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে 15 জানুয়ারি ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলার রায় নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশাটা কি, সেই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য বাংলাদেশের উপস্থিত আছেন। আমরা পরিচয় করে দেব আপনাদের সাথে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডেস্টিনি 2000 লিমিটেডের, ডেস্টিনি গ্রুপের, বিশেষ করে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের এবং মাল্টিপারপাসে বিনিয়োগকারী এবং ক্রেতা বিনিয়োগকারী ডক্টর সোহরাব হোসেন, ডেস্টিনির বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক, রংপুর বিভাগ। ডক্টর সোহরাব, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন জনাব মাধব চন্দ্রনাথ, ডেস্টিনি বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক, কুমিল্লা বিভাগ। মাধব সাহেব, আপনাকে স্বাগত আপনাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনার শুরুতেই আমরা আপনাদের সাথে একটি বিষয় জানাতে চাই। ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের অর্থ পাচারের মামলাটি করা হয় 2012 সালে 31 জুলাই কলাবাগান থানায় এবং রফিকুল আমিন সহ এতে আসামি করা হয় 19 জনকে। এই মামলায় 219 জন সাক্ষীর মধ্যে 140 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হয় এবং গত 28শে নভেম্বর এই মামলাটির রায়ের জন্য নির্ধারিত ছিল। মাননীয় আদালত, বিশেষ করে যেহেতু বৃহৎ একটি প্রতিষ্ঠান যার সাথে প্রায় 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক জড়িত, এক বৃহৎ এই প্রতিষ্ঠানের মামলার রায়টি মাননীয় আদালত লিখার কাজটি সম্পন্ন করতে পারেননি। সেই জন্য রায়ে পরবর্তী 15 জানুয়ারি দিন ধার্য করেছিলেন। আপনারা জানেন যে ইতিমধ্যে এই ডিসেম্বর মাস এখন আদালত বন্ধ আছে। এক মাস বন্ধ থাকার কারণে মাননীয় আদালত 15 জানুয়ারি তারিখটি নির্ধারণ করেছিলেন। আসামি পক্ষের আইনজীবী এহসানুল সমাজি বলেন, 45 লাখ গ্রাহকের মধ্যে কেউ আদালতে সাক্ষ্য প্রদানকালে বলেননি আসামি তাদের সাথে প্রতারণা করেছেন বা অর্থ আত্মসাৎ করেছেন। আমরা মনে করি রফিকুল আমিন সহ যারা জেলখানা আছেন সকলে খালাস পাবেন। দুদকের যিনি কৌশলী ছিলেন মোহাম্মদ হোসেন জাহাঙ্গীর, তিনি বলেন, শুনানিতে বলেন, আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি, সাজা সহ অর্থদণ্ডের আর্জি জানিয়েছি, এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। আদালত যা সিদ্ধান্ত দেবে সেটি আমরা মেনে নিব। ডেস্টিনি গ্রুপের যেই দুটি আলোচিত প্রতিষ্ঠান আপনারা জানেন, ডেস্টিনি মাল্টিপারপাস এবং ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড, এই দুটি প্রতিষ্ঠানের নামে 2012 সালে 31 জুলাই কলাবাগান থানায় দুর্নীতি দমন কমিশন স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায়, অর্থাৎ কারো অভিযোগ ছাড়াই নিজেরাই মূলত দুটি মামলা করে এবং দুটি মামলার মধ্যে তারা যে অভিযোগটি নিয়ে আসে সেটি হচ্ছে 4100 কোটি টাকা, 119 কোটি টাকা অর্থ আত্মসাৎ এবং পাচারের একটা অভিযোগ আনে মূলত। এই নিয়ে দুটি মামলা করে দুটি প্রতিষ্ঠানের নামে, আপনারা জানেন। এর মধ্যে ডেস্টিনি মাল্টিপারপাসের যে মামলাটি সেটি 2022 সালের 12ই মে বিচারিক আদালতে নিষ্পত্তি হয়। অপর যে মামলাটি যেটি এখন বর্তমান চলমান, যে বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের অতিথিদের সাথে কথা বলবো। এই দুজন অতিথির শুরুতেই আমরা তাদের পরিচয় সম্পর্কে জানতে চাইব। শুরুতেই আমাদের সাথে যিনি আছেন ডক্টর সোহরাব হোসেন, প্রথমেই আপনার কাছে জানতে চাইব সংক্ষিপ্তভাবে আপনি আপনার বর্তমান পেশা এবং আপনার ডেস্টিনিতে কিভাবে যুক্ত হয়েছিলেন এবং এই পেশায় কিভাবে সংযুক্ত হয়েছিলেন সংক্ষিপ্তভাবে বলবেন। ধন্যবাদ হাসান ভাই। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন এবং আমাদেরকে শুনছেন। আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন, ইতিমধ্যে উপস্থাপন করেছেন। আমি রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার
প্রত্যন্ত এক গ্রামের নাগরিক। লেখাপড়ার সুবিধার্থে ঢাকায় এসেছিলাম 2001 সালে। 2001 থেকে 2005 পর্যন্ত লেখাপড়া করার মাঝামাঝি একটা সময়ে আমার সিস্টেমে আমরা আপলাইন বলতাম, আপলাইনের একটি দুর্বল ইনভাইটেশনের মাধ্যমে আমি ডেস্টিনি নামটি প্রথম শুনি, ডেস্টিনি 2000 লিমিটেড প্রতিষ্ঠানটির নামটি প্রথম শুনি এবং প্ল্যান দেখে আকৃষ্ট হই, জয়েন করি। কিন্তু বিজনেসটা করব এরকম করে সিদ্ধান্ত ওই সময় নিই নাই, কারণ আমি আমার পড়ালেখা এবং আদার্স কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিজের মধ্যে ছিলাম। সে কারণে ওখানে ব্যস্ত থাকার কারণে সিদ্ধান্তটা নেই 2010-এ। 2010-এ আমি যখন সিদ্ধান্তটা নেই বিজনেসটা করার, সেটার প্রথম এবং প্রধান দুটা কারণ যদি বলি, তার মধ্যে একটা হলো মানব সম্পদ উন্নয়নের একটা বড় রকমের ক্ষেত্র ছিল ওই জায়গাটায়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমার ওই সময়ের বিবেচনায় মানব সম্পদটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা সময় এর সাথে সাথে বেড়ে ওঠে নাই, সময়ের চাহিদার অনুযায়ী বেড়ে ওঠে নাই। আর সেই কাজটিই করতো ডেস্টিনি নাম হলো ডেস্টিনি ট্রেনিং, ডিএসটিসি, ডেস্টিনি ট্রেনিং সেন্টার। আমাকে খুব বেশি আকৃষ্ট করছিল। সেই থেকে আমি পড়ালেখা শুরু করেছিলাম মূলত প্রায় 1 বছর ডিএসটিসির পরামর্শক্রমে। বাইরে থেকে প্রচুর বই কেনার সুযোগ পেয়েছিলাম, আশেপাশে প্রচুর বই পাওয়া যেত, যারা সম্পৃক্ত ছিলেন তারা সবাই জানেন। আমি দেশি বিদেশি অনেক বই কিনেছিলাম এবং পড়ালেখাগুলো করে আমার বেসিক পড়ালেখা, যেহেতু আমি মেডিকেল করতাম, এটার পাশাপাশি আমি এটাকে স্টাডি করতাম। সেই সময়টাই লেখাপড়া করার মাধ্যমেই মূলত আমার এই সিস্টেমটার সম্পর্কে ধারণাটা জন্মায়। এবং আমি এখান থেকে বেসিক্যালি আর্নিং এর উদ্দেশ্যে বা বিজনেসের উদ্দেশ্যে আমি এখানে জয়েন করিনি। মানে কি উদ্দেশ্যে আসছিলেন তাহলে ডেস্টিনিতে? আমার মূল যে মানবতার সেবা করার, অ্যাজ এ ফিজিশিয়ান আমার মূল কাজটাই কিন্তু সেটা। আমার একটা দুর্বল জায়গা আমি মনে করেছিলাম, সেখানে আমি একজন মানুষকে টাইম সেবা দিতে পারি, একজন ফিজিশিয়ান হিসেবে, ডাক্তার হিসেবে। কিন্তু এমন একটা সিস্টেম, আমি একটা লেকচারে একটা অডিটোরিয়ামে একসাথে 5000 মানুষকে পরামর্শ দিতে পারি। এটা একটা বেসিক জায়গা ছিল। স্বাস্থ্যের বিষয়গুলি পরামর্শ যেহেতু আমার প্রধান কাজ, সেই কারণে আমি এটাকে পছন্দ করেছিলাম। যাই হোক, সেই সময়টায় যেই স্বপ্ন তৈরি হয়েছিল, যেই জায়গাটাকে ভালোবেসে পছন্দ করে এবং এটা বৃহৎ কর্মকাণ্ডকে সামনে রেখে জয়েন করেছিলাম, সেটা ধূলিসাৎ হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে 2012-তেই। যাই হোক, আমি এখন আর দীর্ঘায়িত করছি না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, এখানে প্রায় বলা হয়, বিভিন্ন প্রোগ্রামে 45 লক্ষ মানুষের সম্পৃক্ততা, মতান্তরে এখানে পরিবার হিসেবে চিন্তা করলে আরো প্রায় 2 কোটির উপরে মানুষের সম্পৃক্ততা। এত বড় একটি প্রতিষ্ঠান যেই বিষয়টাকে সামনে রেখে গড়ে উঠেছিল, সেটাকে বিগত প্রায় 12 বছর প্লাস হয়ে গেছে, 12 বছরের বেশি সময় হয়ে গেছে, আটকে রাখা হয়েছে। সে আইন যেভাবেই বলা হোক না কেন, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ না। আজকে একজন বিনিয়োগকারী নেই যে আমরা আপনার কাছে আসবো এই প্রসঙ্গে। আমরা আমাদের আরেকজন অতিথি যিনি আছেন, প্রথমে আমরা জানতে চাইব আপনি বর্তমানে কি করছেন এবং এই ডেস্টিনির সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়টি আমাদের বিনিয়োগকারী এবং দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। জি, ধন্যবাদ আজকের এই উপস্থাপক হাসান ভাইকে, এবং দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, আমি এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে আমি বিষয়টা, আমার নাম মাধব চন্দ্র, আমি লক্ষ্মীপুর জেলা পাঁচপাড়া একটা গ্রামের ছেলে। আমার জীবনটা আসলে একটু সংগ্রামী জীবন। ছোটবেলা থেকে আমি সংগ্রাম করে বড় হয়েছি। তো আসলে আমার পড়ালেখা থেকেই আমার সংগ্রাম শুরু হয়। তখন 2006 সালে এপ্রিল মাসে আমার কাছে এই ডেস্টিনির ইনভাইটেশনটা যায়। তো আমি ইনভাইট পাওয়ার পরে জীবনে প্রথম
এইরকম একটা প্ল্যান প্রোগ্রাম আমার কাছে আসে। আচ্ছা, তো আসাতে আমি খুব Apply সহজে, করেছেন, মানে কার মাধ্যমে আসছিল আমি দাওয়াতটা? আপলাইন হচ্ছে নোয়াখালী জেলার ছাটখিলে থানা, মোর্শেদ আলম জুয়েল আমার এই ইয়ে ছিল, আপলাইন ছিল, আপনাকে ইনভাইট করেছিলেন? ইনভাইট করেছে। তো আমার পাড়ারই আমার জুনিয়র ছোট ভাইয়ের মাধ্যমে এই ইনভিটেশনটা আমার কাছে আসে। তো আসার পরে আমি এটাকে খুব সহজে রিসিভ করেছি, কিন্তু এই ডেস্টিনিটা কি বা এই প্ল্যানিংটা আমি বুঝিনি, আপনি না বুঝে জয়েন করে ফেলছেন? না বুঝে জয়েন করে ফেলছি। আচ্ছা, মজার বিষয়। যে এখানে 5,000 টাকার গাছ কিনলে যে 30,000 টাকা পাওয়া যায়। তো আমি কি করছি, এটা ভেবে দেখলাম যে অনেক টাকা, তো টাকাটা রেখে দিই, 5,000 টাকা 30,000 টাকা, এটা তো ব্যাংক দিচ্ছে না আমাকে। এবং আমার গাছে এটাই ভাবলাম যে গাছের মাধ্যমে অক্সিজেন আসে, যেটা দেশের মানুষের জন্য উপকারে আসে। তাহলে আমি এই দুইটাকেই পজিটিভ ভেবেই আমি জয়েনিং করে ফেলি ডেস্টিনিতে। জয়েনিং করার পরেই আমি টার্বো নিয়ে, তখন 3টে সেন্টার নিয়ে জয়েন করলে টার্বো বলে, আমি 15,000 টাকা। হ্যাঁ 15,000 টাকা। তো আমি তখনকার সময়ে বলতে গেলে কি, আমি 15,000 টাকা আমার জন্য বিশাল ব্যাপার ছিল। 2006-7 সালের 7 সালের গড়। তখন আমি আমার মায়ের জিনিস বিক্রি করে এই 15,000 টাকা টি প্লান্টেশনের প্যাকেজ নিই। আচ্ছা, তো নেওয়ার পরে আমি কি করছি, এখানে যে কাজ করব ওরকম কোনো প্ল্যানিং নেই আমি, শুধু ইনভেস্ট করেছেন। যে Invest একটা করেছি। 12 বছর পর একটা 12 বছর পরে লভ্যাংশ পাবো। 30,000 টাকা, এরকম চিন্তা করেই তখন আপলাইন আমার বলতে গেলে গর্বের বিষয় যে তারা যে এত অভিজ্ঞ ডেস্টিনি সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে আমাকে জয়েন করেছে, এটা আমি মানে অবাক। কিরকম, ওরা আমাকে বলছে যে একটু ছাটখিলে আসেন। তো আমি বলছি যে না, আমি সময় দিতে পারবো না। তখন আমি আমার টিউশন করতাম, একটা কিন্ডার গার্ডেন ছিল, দিশারি আইডিয়াল কিন্ডার গার্ডেন। এখন বর্তমানে কি করছেন তাহলে? বর্তমানে আমি শিক্ষকতায় আছি। আগেও শিক্ষক ছিলেন? আগেও শিক্ষক ছিলাম। আচ্ছা বর্তমান শিক্ষকতাটা চেঞ্জ হয়ে একটা দাখিল মাদ্রাসায় আছি। আচ্ছা। ওটা খালেকগঞ্জ সুফি রোশন আলী দাখিল মাদ্রাসা। আমি ওখানে শিক্ষকতায় আছি, ম্যাথ সাবজেক্ট। তো আমি কি করছি, ওখানে আমার টিউশনের উপরে আমার আগ থেকেই শিক্ষকতার উপরে একটু দুর্বলতা ছিল? না, দুর্বলতা ছিল। আমি শিক্ষক হব, এটা আমার জীবনের স্বপ্ন। কিছু স্টুডেন্ট তৈরি করব, এরকম আমার স্বপ্ন ছিল। তো পরে এরা আমাকে বারবার ফোন দিত, দাদা একটু ছাটখিলে আসেন, আমাদের একটা মিটিং আছে, একটা ট্রেনিং আছে। আমার কাছে এটা বিরক্তিবোধ মনে হইতো, আমি সাড়া দিতাম না। তো আমাকে বলতো যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই তারিখটা মিস হলো, আপনি আগামী তারিখে আসি, শুক্রবার দেখে আসি, ওই দিন তো বন্ধের দিন, স্কুল বন্ধ থাকবে। স্কুল বন্ধ থাকবে। তো আমি বললাম যে ঠিক আছে, শুক্রবার দিন। তো আমাকে বললো যে খুবই আদর্শ বাক্যের মাধ্যমে বলা হইতো যে আপনি 10টায় আসবেন, হ্যাঁ, বিনয়ের সহিত সহিত বলা হইতো আমাকে। তো আমি 10টায় উপস্থিত হতাম। যাওয়ার পর আমাকে খুব সুন্দরভাবে রিসিভ করতো। প্রোগ্রাম শুরু হয়ে যেত, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তো আমি অ্যাটেন্ড করার পরেই আমার কাছে ট্রেনিংটা একটু প্রথম ভালো লাগে নাই, ব্যক্তিগুলোকে ভালো লাগছে, যে আপলাইন লিডারদেরকে ভালো লাগছে, আচ্ছা, কিন্তু ট্রেনিংটা রিসিভ করতে পারেনি। পরে আস্তে আস্তে যেতে যেতে আমার এমন সময় হয়ে গেল যে 6টা বাজে মিটিং, 6টা বাজে ট্রেনিং, আমি সেটায় উপস্থিত হই। আচ্ছা, আমার কাছে ভালো লেগে গেছে, ভালো লাগাটা শুরু হলো যে এখানে আমি যে পেশায় আছি শিক্ষকতায়, ওটা তো আছেই, জাস্ট ওটা হলো জ্ঞানের জন্য, আর আদর্শের জন্য, আচরণ শেখার জন্য, একটা টাইম ম্যানেজমেন্ট শেখার জন্য। তখন আমি বুঝি যে ডেস্টিনিটা প্রয়োজন। এখানে একটু আপনার সাথে একটু অ্যাড করি যে আমাদের বিভিন্ন গণমাধ্যম বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গার মধ্যে এরকম একটা কমেন্ট আসে যে ডেস্টিনি আসলে মগজ ধুলাই করে। এই বিষয়টি আসলে একজন শিক্ষক হিসেবে আপনি বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। জি, আমি বলবো আসলে মগজ ধুলাই বলতে এটা আমার কাছে, আমার মগজটা মনে হয় যেন অপরিষ্কার ছিল। হ্যাঁ, তো আমি মনে করি যে আমি ডেস্টিনিতে জয়েন করার পরে আমার মগজটা ধুলাই বলতে কি, আমি বলবো যে ক্লিন হয়েছে, পরিষ্কার হয়েছে।
ধুলাই বলতে তো আমাদের দেশে মারামারি কি বোঝায় আর কি। আচ্ছা এখানে মারামারিতে ডেস্টিনিতে আমি কিছুই দেখিনি, আমি দেখেছি এখানে জ্ঞানের জায়গা, একটা আদর্শ মানুষ হওয়ার জন্য যেটা আমি সেটা ডেস্টিনি থেকে পেয়েছি বলবো। আমার ছাত্র জীবনে আমি আমার অনেক প্রতিষ্ঠানে, অনেকগুলা বাৎসরিক প্রতিষ্ঠানে আমি বলি যে আমি শিক্ষকতার জন্য যেটা শিক্ষা দরকার সেটা প্রতিষ্ঠান থেকে পেয়েছি, আর আদর্শতা আচরণের জন্য আমি ডেস্টিনি থেকে পেয়েছি। আচ্ছা, আমরা আসবো আপনার কাছে। আমরা দুইজনের কাছ থেকে জয়েনিং এর বিষয়টি জানলাম। দর্শক, গত নভেম্বরে আপনারা জানেন যে এই মামলাটির রায়ের তারিখ ছিল 28শে নভেম্বর। এর আগে অক্টোবর মাসে যখন যুক্তিতর্ক শুরু হয়, দুদকের যিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর, তিনি মাননীয় আদালতকে বলেছিলেন, মাননীয় আদালত, অনেকেই এখানে বিশেষ করে ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা এখানে 30,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা দিয়ে জয়েন করেছে বা বিনিয়োগ করেছে। এই 30,000 টাকার জন্য তারা আর কখনো এই ডেস্টিনির মালিক পক্ষের বিরুদ্ধে বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেনি। আমাদের দুইজন অতিথি আছেন, তাদের কাছে জানতে চাইবো যে আসলে কি সর্বোচ্চ নাকি ডেস্টিনির বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল 30,000 টাকা, এর বেশি ছিল না। তা আমি প্রথমে আপনার কাছেই জানতে চাইবো, তারপর আমাদের সাথে অতিথির কাছে জানবো যে এই যে জাহাঙ্গীর বলেছেন যে ডেস্টিনিতে যারা ডিস্ট্রিবিউটর তাদের বিনিয়োগ ছিল মাত্র 30,000 টাকা সর্বোচ্চ, এই জন্য 30,000 টাকা উঠানোর জন্য তারা মামলা করতে আসেনি। আপনি আসলে কত বিনিয়োগ করেছিলেন এই দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন? আমি আসলে বলবো কি, আমার ব্যক্তিগত টি প্ল্যান্টেশন যেটা টার্বো সেন্টার, ওটাতে আমার জয়েনিং ছিল 15,000 টাকা। এরপরে আমার এই ডেস্টিনি মাল্টিপারপাস সহ ইন টোটাল আমার হিসাব দিতে গেলে এখানে ভেঙে দেওয়ার সুযোগ নেই। ব্যক্তিগত ব্যক্তিগত আমার ছিল টি প্ল্যান্টেশন সহ 4 লাখ প্লাস আমার ব্যক্তিগত। আপনার? হ্যাঁ, আমার টোটাল টিমে ছিল কত? টোটাল টিমে ছিল বলতে কি, আমি আপনার জয়েনিং তো করে 2006 সালে, 6 সালে জয়েনিং করার পরে আমার টিম নিয়ে যখন কাজ শুরু করি তখন আমার ভালো একটা পারফরমেন্স, আমার এডুকেটেড পার্সন বেশি, আমার টিমে ডাক্তার আছে, বিসিএস ডাক্তার আছে, বর্তমান ঢাকা মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে আছে। আমার এডুকেটেড পার্সনরাই বেশি ডেস্টিনি টি প্ল্যান্টেশনে জয়েন করে, এবং আমি যথেষ্ট পরিমাণ তাদেরকে টি প্ল্যান্টেশন সম্পর্কে যখন বুঝিয়েছি, ফরমের পিছনে লেখাগুলো ছিল ওগুলো ওনাদেরকে পড়িয়েছি, দেখাইলাম, তারপরে ওনারা জয়েনিং করছে। আমি কাউকে টিমে টোটাল সব মিলে কত হবে আনুমানিক? ইন টোটাল আমার টিমে আপনার 50 লাখ প্লাস হবে। আচ্ছা, ডক্টর সৌরভ, আপনার কাছে জানতে চাইবো যে আপনি শুনেছেন ইতিমধ্যে মাহমুদ হোসেন জাহাঙ্গীর যে বিষয়টি বলেছেন দুদকের দুর্নীতি দমন কমিশনের, যে এখানে 30,000 টাকার বেশি কোনো ডিস্ট্রিবিউটর বা ক্রেতা পরিবেশক কারো এককভাবে বিনিয়োগের পরিমাণ ছিল না। এই বিষয়ে আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। স্পেসিফিকলি বলতে গেলে এখানে আইনজীবী যিনি বলেছেন সেটা বলেছেন হলো ডিটিপিএল এ ইনভেস্টমেন্টের কথা। যেহেতু ডেস্টিনি গ্রুপের আরো অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে, ইনভেস্টমেন্টের আরো কিছু প্রজেক্ট ছিল, শুধু ডিটিপিএল এর কথাই যদি বলি, এককভাবে আমার ডিটিপিএল এ ইনভেস্টমেন্ট 30,000-এর কম, সেখানে হয়তো আমার কথাই বলেছেন, বলতে হয়। কিন্তু আমার জানা মতে এরকমও আছে যে কয়েক লক্ষ টাকা ব্যক্তিগতভাবে ইনভেস্ট করেছে বিভিন্ন প্যাকেজে। এটা 6 বছর মেয়াদি প্যাকেজ, 8 বছর মেয়াদি প্যাকেজ, 12 বছর মেয়াদি, এভাবে প্যাকেজগুলি ছিল। 1 কোটি টাকা ইনভেস্ট করেছে, 1 কোটি টাকার উপরে ইনভেস্ট করেছে আমি শুনেছি। আমার সাথে ওইভাবে কারোর সাথে ব্যক্তিগত পরিচয় হয়নি। অনেকে আসছে আমাদের অফিসে, আসছে লক্ষ লক্ষ যে করেছে, 10-20 পর্যন্ত আমি পেয়েছি। তো সেক্ষেত্রে আইনের লড়াইয়ে প্রতিপক্ষকে পরাজিত করার জন্য বেফাস যে একটা কথা হয়তো বলাটা হয়তো প্র্যাকটিসেরই অংশ হিসাবে উনি এটা বলতে পারেন। কিন্তু যেহেতু এটা এভিডেন্স আছে এবং এটা ডিজিটালি এভিডেন্স, হাতে লেখা ঘোষা মাতার কোনো বিষয় নাই, সুতরাং এটাকে প্রমাণ করার জন্য তো মহাভারত পড়তে হবে না, খুব স্পষ্টত 1 ক্লিকেই সমস্ত ডকুমেন্টস পাওয়া যাচ্ছে। কোম্পানি সার্ভারিতে সবকিছু আছে, সার্ভারে যেহেতু সবকিছু আছে। সুতরাং আজকের এই যুগে 2024-এ আসে যদি আমরা এভিডেন্সের এক ক্লিকে যেখানে সবকিছু পাওয়া যায়, সেখানে যদি আমরা এরকম আজগুবি কথাবার্তা বলি, এটা তো দুঃখজনক। এটা জাতিগতভাবে আমাদের দেশের জন্য দুঃখজনক। আর আমরা যারা এইখানে সাফারার, যারা ডিটিপিএল এর কথা বলি, ডেস্টিনি মাল্টিপারপাসের কথা বলি, এখানে যারা আমরা সাফারার, এটা তো আমাদের কান্না আর কি এক কথায়। আচ্ছা, আমরা আপনাদের কাছে দর্শক আপনাদেরকে একটা বিষয় আমরা একটু জানাতে চাই। গত 13 তারিখ অর্থাৎ আমাদের বিশেষ করে 13ই ডিসেম্বর
বাংলাদেশে একটি জাতীয় প্রিন্ট মিডিয়া দেশ রূপান্তরে একটি নিউজ আসছে, সেই বিষয়টি আপনাদের সাথে একটু জানাতে চাই। সেটি হচ্ছে যে ভাগ্যের দুয়ার খুলছে না রফিকুল আমিনের, 1 যুগ ধরে কারাগারে থেকেও 2 মামলা সাজা কাটা শেষ। এই নিউজটি করেছে দেশ রূপান্তর। এই যে 13 তারিখে 13 ডিসেম্বর যে নিউজটি করেছে যে 1 যুগ কারাগারে থেকে 2 মামলা সাজা কাটা শেষ, অর্থাৎ এই মামলা যে সর্বোচ্চ সাজাটা সেই সাজা কাটা শেষ 2টি মামলাই, তারপরেও এখনো মুক্তি মিলছে না। এই বিষয়ে আমরা একটু জানতে চাইবো আমাদের আজকের অতিথি ডক্টর সৌরভ আপনার কাছে, যে গত 1 যুগে মামলা সাজা ও কারাবাসীর পরও এখনও ডেস্টিনি ক্ষতিগ্রস্তের কোনো সুরাহা হয়নি। এই ডেস্টিনি সংক্রান্ত 2টি আলোচিত মামলার একটিও নিষ্পত্তি হয়নি এখনো। যেহেতু বিচারিক আদালতে মাল্টিপারপাসের মামলাটি 2022 সালে 12 মে নিষ্পত্তি হয়েছে, কিন্তু উচ্চ আদালতে এখনো আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে 1 যুগে মামলা সাজা কাটাও শেষ, এখনো ক্ষতিগ্রস্তদের সুরাহা হয়নি। এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? আপনার ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি সেন্সিটিভ। এটা এমন হয় যেটা আমার জন্য কথাটা। আমি একজন ক্ষতিগ্রস্ত। আমি ক্ষতিগ্রস্ত এইভাবে যে আমার সময়টাকে কেড়ে নেওয়া হচ্ছে। আমার সময়টাকে কেড়ে নেওয়া হচ্ছে। আমি বছরের পর বছর 12 বছর অলরেডি পার করে ফেললাম আমার ইনভেস্টমেন্টের। ইভেন আমি তো মনে করি আমার ক্যারিয়ারের কথা যদি আমি এখন বলি, যে আমার ক্যারিয়ারের একটা গোল্ডেন টাইম 12টা বছর কেড়ে নেওয়া হয়েছে। আইনের বেড়াজালে আমি বলবো, আইনের মোড়কে এতদিন আমাদেরকে কাস্টডিতে রাখা হয়েছে, শুধুমাত্র কোনো সুরাহার দিকে নিয়ে যাওয়া হয় না। এটা আমি ব্যক্তিগত আজকে 5ই আগস্ট আমাদের একটা নতুন উন্মোচিত হয়েছে, কিন্তু আইন তো আইনের গতিতে চলার কথা ছিল। এটা যে কোনো সরকারের ক্ষেত্রেই আমরা কি দেখতে পেয়েছি, আলটিমেটলি জনাব মোহাম্মদ রফিকুল আমিন, যিনি মামলা যখন রুজু হয় তখন উনি কিন্তু দেশের বাইরে ছিলেন, মালয়েশিয়াতে ছিলেন। কতটা কমিটেড ছিলেন, উনি কতটা সৎ ছিলেন নিজের কাছে, যে উনি ওনার ফাইট করতে হলে ফাইট করতে হবে, করব, এই কারণে উনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে কিন্তু মামলা হওয়ার আগে কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান চিত্র দেখতে পাচ্ছি, বা আগেও দেখেছি যে দেশের বাইরে পালিয়ে গিয়েছে, মানে চুরাই পথে নাকি আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবো, পার্শ্ববর্তী দেশে গিয়ে চলে যাচ্ছে। আসলে হাসান ভাই, দুঃখজনক ব্যাপার হলো আমাদের দেশের যারা সত্যিকার অর্থে দেশকে, দেশের মাটিকে, দেশের মানুষকে ভালোবাসছে, তারা সবসময় নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত হয়েছে। আর তাদের সঙ্গে যারা সঙ্গ দিয়েছে একইভাবে তারাও নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। আসলে বাংলাদেশে স্বাধীনতার গল্প ইতিহাসের পাতায় পড়েছি, নিজের কাছে শুনেছি। ইতিহাসের যা লেখা, আমি গত 5-7 দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাসে পড়তেছিলাম, সমস্ত ইতিহাস নাকি কোনো একটা বিষয়কে সামনে রেখে কোন একজন বা একটি গোষ্ঠীর মতাদর্শকে বাস্তবায়ন করার জন্য তাদের মতো করে সাজানো হয়েছে, এরকম একটা স্টোরি তৈরি করছে। আমার কাছে খুব অবাক লাগে, জানেন। বিষয়টা হলো যে ডেস্টিনি গ্রুপ বাংলাদেশে ব্যবসা শুরু করছে 2000 সালে। 2011 সালের পরে তো ক্রাইসিস শুরু হয়ে গেল 1200 দিক থেকে, মানে 11টা বছর ব্যবসায় থাকতে পেরেছে। বাংলাদেশে তো 50 বছরের ইতিহাসে 50 বছরের বয়সের গ্রুপ অফ কোম্পানিও আছে। আচ্ছা, তো এগুলোকে নিয়ে এরকম তো কোনো নাড়াচাড়া হয়নি। হাজার হাজার কর্মচারী তৈরি করে, বেতনভুক্ত কর্মচারী তৈরি করে এরকম কর্মসংস্থানের সৃষ্টি করছে, এরকম বহু রেকর্ড আছে। আমি কোনোটার নাম উচ্চারণ করছি না। এগুলোকে নিয়ে তো এরকম কোনো নাড়াচাড়া। আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। ডেস্টিনি গ্রুপে প্রায় 45 লক্ষ মানুষ এটার সাথে জড়িত। বাংলাদেশে যত বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে, তাদের প্রত্যেকের যদি আমরা ইতিহাস একটু দেখি, তাহলে প্রত্যেকেই কোনো না কোনো ব্যাংক থেকে মানে 1000 কোটি টাকার উপরে মানে লোন নিয়ে মূলত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। ডেস্টিনি গ্রুপে এত বড় প্রতিষ্ঠান, প্রায় 37টা প্রতিষ্ঠান এবং প্রায় 45 লক্ষ বিনিয়োগকারীতা পরিবেশক। ডেস্টিনি গ্রুপের কোন ব্যাংকে কতটুকু লোনের পরিমাণ কত, একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। আমি ম্যানেজিং কমিটির কেউ না, ম্যানেজার, একজন বিনিয়োগকারী হিসেবে যতটুকু জানেন। আমি এতটুকু জানি, বিনিয়োগকারী হিসেবে আমি এতটুকু জানি। বিনিয়োগকারী আমি, কিন্তু বিনিয়োগকারী মানে আমি বিনিয়োগ করছি বিভিন্ন প্রজেক্টে, ট্রি প্ল্যান্টেশনে, বিল্ডিং বানাবো, সেখানে একটা হোটেল বানাবো 5 স্টার, মানে সেই জায়গাতে। তার মানে আমার বিনিয়োগের টাকাটা, এরকম ছোট 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 বিনিয়োগের টাকাটা একত্রে করে বড় একটা প্রজেক্টে হাত দেওয়া হচ্ছে। সুতরাং ব্যাংক থেকে লোন নেওয়ার যে প্রসঙ্গটা, এখানে লোনের উল্টো পিঠে কাজ করেছি আমরা।
ডেস্টিনি গ্রুপ জাস্ট ব্যাংক লোন দেয়, আমরা বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছি, ইনভেস্টমেন্ট করেছি, আলটিমেটলি ফান্ড রাইজ করার জন্যই তো লোন নেওয়া। রাইট। আমার ফান্ড দরকার, টাকা দরকার একটা প্রজেক্টকে বাস্তবায়ন করতে হলে, সেই টাকাটা জোগাড় করার কোন পলিসি আমি অ্যাপ্লাই করবো সেটা হলো বিষয়। এখানে জনাব মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেড যা করেছে সেটা হলো বিনিয়োগ সংগ্রহ করেছে, ওই গাছের রুট কালেকশন আমদানি করা হয়েছে, এটা বাংলাদেশের গাছ না, এটাকে আমদানি করা হয়েছে, চিনতে কেন হয়েছে। হ্যাঁ, এবং এটার বিভিন্ন, আমি ওই সময় পড়ালেখা করার চেষ্টা করেছিলাম ভাই, ওই সময় যা দেখছি যে এটার উপরে বিশাল গবেষণা আছে সারা ওয়ার্ল্ড। প্রচুর বাগান আছে। পাউলোনিয়া একটা প্রজেক্ট, পাউলোনিয়া ট্রি, এই ট্রিটা নিয়ে যে আমরা এত বড় একটা ফাইল তৈরি করেছিলাম আমি, প্রায় 20টা ইন্টারনেট থেকে কালেকশন করে করে। তো অবাক লাগে আসলে, দেশকে যদি মানুষ ভালোবাসতো না, আমাদের পলিটিশিয়ানদের কথা আমি আচ্ছা, এই ব্যাংকের বিষয়টা একটু যদি বলেন যে আসলে কি ব্যাংকে থেকে কোনো লোন নেওয়া ছিল? আমার জানার মতো কোনো লোন নেই। যে আমরা জনাব মাধবচন্দ্র আপনার কাছ থেকে জানতে চাইব, গত 5 আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসন হয়, পরিবর্তিত পরিস্থিতিতে কারাগারে থাকা রাজনীতি ব্যক্তিবর্গ সহ অনেকের ভাগ্য করলেও রফিকুলের ভাগ্য প্রসন্ন হচ্ছে না। কেন ভাগ্য প্রসন্ন হচ্ছে না? ডেস্টিনি কি ন্যায় বিচার পাবে? আপনি কি মনে করেন আসলে? জি, আমি আসলে আশাবাদী, আমি ডেস্টিনির মুক্তি পাবে, এটা আমার আত্মবিশ্বাস। কারণ ডেস্টিনি প্রতারণা, আমার ডেস্টিনিতে কাজ করা থেকে শুরু করে আজ অবধি আমি দেখিনি একটা প্রতারণা করেছে। যদি ডেস্টিনি প্রতারণা ঠিকই করতো তাহলে আজ পর্যন্ত ডেস্টিনি বিলীন করার জন্য ডেস্টিনি বিনিয়োগকারীরাই যথেষ্ট ছিল। বুঝছেন? তো আমি যখন 2017 সালে স্যার দেখা করতে আসি, আমি আসার সময় রাস্তা একটু জ্যাম পড়ে গেছে। জ্যাম পড়ার পরে স্যার আমাকে বললো যে এত দেরি কেন, কয়টায় বের হলেন বাড়ি থেকে? আমি বললাম যে স্যার আমি তো ফার্স্ট ইয়ার রওনা দিছি। তো বলে যে এখন 2টা বাজে, এত দেরি কেন? 10টা 11টা টাকা আসা যায় নোয়াখালী থেকে। তো আমি বললাম যে স্যার কাশপুর ব্রিজের এখানে জ্যাম পড়ে গেছে, কাজ শেষ হয়নি। তো স্যার বললো যে এখনো শেষ হয়নি এটা। তো আমার মনে হয় যেন স্যারের স্বপ্ন, স্যারের বাস্তবায়ন হচ্ছে না দেশ নিয়ে, এই কারণে স্যারের ভিতর থেকেই কথাটা আসছে। তো আমি বলবো, স্যার বলছে যে লক্ষ্মীপুরে একটা ছোট একটা মামলা, 5,000 না 10,000 টাকা টি প্লান্টেশনের একটা মামলা স্যার হাজিরা দিতে গেছিল। এটা 12 সালের আগে, 2012 সালের আগে। জি, তখন আমি যখন আমার 2টা বলিয়াম আমার টিমে আমি বেশি জয়েনিং করিনি, মাত্র 8 থেকে 10 জন ডিস্ট্রিবিউটর জয়েনিং করেছি। ওরা টিম এত বেশি ডেভেলপ করছে যে প্রত্যেকের জায়গা থেকে 10 জন করে ডেভেলপ করছে। আমার টিমে আমি কিন্তু 35, 40, 50 জন জয়েনিং করিনি। প্রত্যেকটা লোক 5 জন জয়েনিং করছি, 10 জন জয়েনিং করছি, ওরা আবার 10 জন জয়েনিং করছে। সিস্টেমটা টিম এইভাবে ডেভেলপ হয়ে এখানে তারা ইনভেস্টমেন্ট করতে ভয় পায়নি। মানে তারা ট্রেনিং করিয়ে আমার টিমটা এত বেশি ট্রেনিং এ ডেভেলপ, আমি বলবো টাকায় ডেভেলপ না, টাকা ইনভেস্ট করছে ডেভেলপ না, ট্রেনিং এ ডেভেলপ। তো তারা আজও দেখা হলে আমাকে বলে যে ডেস্টিনি ট্রেনিং এর কথা বলতে পারি না আমাকে, বুঝছেন? তো তারা কি করছে, আমার জানা আমি 2010 সালে বাইরে গমন করি, কুয়েতে গমন করি। আমি ডেস্টিনির এই বিভিন্ন ইয়েগুলো আমি অনলাইনে দেখতাম, যে রোডে এই বিভিন্ন জায়গায়, হ্যাঁ, স্যারের বিরুদ্ধে কোনো কথা নাই, কথা হচ্ছে আমরা রফিকুল আমিনকে চাই। তো স্যার যেখানে ডিস্ট্রিবিউটর দ্বারা প্রতারণার কোনো অভিযোগ নাই, প্রত্যেকটা লোক আজও বলে যে আমাদের অর্থ বিনিয়োগ রফিকুল আমিনের কাছে নিরাপদ, আমরা বিকল্প কারো হাত থেকে ডেস্টিনির টাকা পেতে চাই না। বিশেষ করে আমার টিমে যারা আছে প্রত্যেকটা কথা আমাকে এত সম্মান দিয়ে কথা বলে, তারা রাস্তায় দেখা হলে স্যার কখন আসবে? তো আমি বলছি যে ধৈর্য ধরেন, যে কোনো জিনিসের একটা শেষ আছে। তো আমার আত্মবিশ্বাস, আমার যারা টিমে আছে প্রত্যেকের প্রতি আমার আন্তরিক, তারাও আন্তরিক যে স্যার ফিরে আসবে। স্যার প্রতারণা করেনি, স্যার যতদিন বাঁচবে এই দেশের মানুষের জন্য, মাটির জন্য কাজ করবে, আমার আত্মবিশ্বাস। একটা সুরাব, স্যার মুক্তি পাবে। ধন্যবাদ আপনাকে। 2টি মামলা সাজা কাটা শেষ জানালেন, আইনজীবীরা জানিয়েছেন, দুদকের আইনজীবী জানিয়েছেন, কোম্পানি পক্ষের যিনি আইনজীবী আছেন ওনারা সকলে জানিয়েছেন। আর ডেস্টিনি প্লান্টেশনের নামে 2,000 কোটি টাকা বেশি আত্মসাৎ ও পাচারের অভিযোগটা আনছে দুদক। প্রশ্ন হচ্ছে, এই যে 2,000 কোটি টাকা আত্মসাৎ পাচারের অভিযোগ, আসলে অভিযোগটা কি আপনারা করেছেন? আপনি যে প্রশ্নটি আমাকে করলেন আমার মনে পড়ে গেল প্রায় 12 বছর পিছনের কথা। সেম প্রশ্নটা দুদকের
চেয়ারম্যান গোলাম হোসেন জিজ্ঞেস করেছিলেন গোলাম হোসেনকে। সাংবাদিকরা। বেশ একটা গ্রুপ অফ সাংবাদিক চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে অভিযোগকারী কি, উনি বলছিলেন আপনারা। সাংবাদিকদের বলেছিলেন যে আপনারা। সাংবাদিকদের তিনি বলছেন আপনারা। তার মানে কি? তার মানে পত্র পত্রিকার নিউজ, টেলিভিশনের নিউজ, এই সমস্তই হলো অভিযোগকারী। আমি বিনিয়োগ করেছি, আমার কোনো অভিযোগ নাই। পাচার হয়েছে নাকি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে কোনো ডেভেলপমেন্ট করতেছে, এখানে আমার কোনো হেডেক নেই। আমি বিনিয়োগ করেছি, নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে সময় ওয়েট করতে হবে, তারপরে আমি আমার ক্যাশ ফ্লো ব্যাক করব। আমি করেছি, আমি মাল্টিপারপাস ইনভেস্টমেন্ট করেছি। যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছে 15% সর্বশেষ ডিভিডেন্ড Multipurpose আমি অ্যাচিভ করেছি। আমি আমার চেক বই নিয়ে জায়গা মতো হাজির হয়েছি, চেক জমা দিয়েছি, আমাকে টাকা দিয়েছে, আমি খুশি। আমার তো দেনা পাওনা মিলে গেছে, সুতরাং আমার অভিযোগ থাকবে কেন? আমার তো অভিযোগ থাকার কোনো প্রশ্নই নেই। এখানে দেশ রূপান্তরের যে নিউজটা করেছে সেখানে একটি বিষয় হচ্ছে এরকম, রফিকুল আমিন ও দুদকের পক্ষে মামলা পরিচালনা করছেন এমন বেশ কয়েকজন আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, রফিকুল আমিনের জামিন কিংবা কারামুক্তি নির্ভর করছে আইনি সমাধান ও ভুক্তভোগীদের প্রতিকারের কি ব্যবস্থা নেওয়া হবে তার উপর। এই যে তার বিরুদ্ধে টি প্ল্যান্টেশন মামলা, মানি লন্ডারিং মামলা অভিযোগে আনা হয়েছে, যেখানে সর্বোচ্চ সাজা 12 বছর এবং পাচারকৃত অর্থদণ্ডের দ্বিগুণ বা অনাদায়ে কারাবাস। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটার মধ্যে যে এই অনেক আইনের অধিক ধারা বলেছেন, যেটা দেশ রূপান্তরে যেটা আসছে সেই অনুযায়ী যেন রফিকুল আমিনের মুক্তি এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের যে প্রতিকারটা বা বিষয়টা সমাধানটা, এটা ডিপেন্ড করছে মূলত কি রায়টা আসে সেটার উপর ভিত্তি করে, আদালতের উপর, ব্যবস্থার উপর। এখন এটা আসলে কিরকম মনে করছেন আপনি? আইনজীবীরা যে কথাটা বলেছেন সেটা আইনের ভাষায়, আইনের যেন ব্যত্যয় না হয়, কোড অফ কন্ডেম কি একটা সিস্টেম আছে, আদালত সমাধানটাই বলছেন। আমি একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে, একজন ভুক্তভোগী হিসেবে আমি এতটুকু চাই, আইনে যাই আছে সেই আইনের মধ্যে থেকেই তো রায় আসবে, আইনের বাইরে তো আর রায় দিতে পারবে না। সেই রায়টাই তো আমরা চাচ্ছি, এই রায়টা যেন আর প্রলম্বিত না হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি জনাব মোহাম্মদ রফিকুল আমিন সহ যারা ভিতরে আছেন, অন্তরীণ আছেন, বিচারাধীন আছেন, তারা প্রত্যেকেই নির্দোষ। শুধু আমি নয়, আমার মতো লক্ষ বিনিয়োগকারীর একই ধ্যান, একই ধারণা। এই 12 বছর যাবত তো তারা একই কথা বলছে, একই কথা বলে আসছে, দফায় দফায় মানববন্ধনের মাধ্যমে, টেলিভিশনে, পত্র পত্রিকা লেখালেখির মাধ্যমে নানান সংবাদ সম্মেলন, প্রেস রিলিজ করে। আমাদের দৃষ্টিতে আমরা বিনিয়োগ করেছি, যাদের নেতৃত্বে কর্তৃত্বে প্রতিষ্ঠানগুলিতে বিনিয়োগ করেছি, তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। এখানে আইনের মাইল পেছে যাই করা হোক না কেন, আমরা মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি, তারা আমাদের আস্থা দেয়। আমার বিনিয়োগের 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা, যার যেটা অ্যামাউন্ট আছে না কেন, আমরা নিরাপদ জায়গায় বিনিয়োগ করেছি বলে আমরা বিশ্বাস করি, টিল টুডে, টিল নাও। সুতরাং প্রসঙ্গ হলো যে আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে রফিকুল আমিন, আপনার প্রশ্নটা যেন এক্স্যাক্টলি কি? এখানে প্রশ্নটা ছিল এরকম যে রফিকুল আমিনের কিংবা কারামুক্তি নির্ভর করছে আইনি সমাধান, আইনি সমাধানের ব্যাপার, এর উপরে আর কোনো কথা নাই, এটাই ছিল সর্বোচ্চ কথা। সমাধানটা আইন যেভাবে ডিক্লারেশন দেবে, রায়টা যেভাবে দেবে, আমরা গত 28শে নভেম্বর অধীর আগ্রহে সারা বাংলাদেশ থেকে কয়েক হাজার মানুষ হবে আমার ধারণা, যে আদালতের রায়টা কিভাবে নিজ চোখে দেখবে, নিজ কানে শুনবে, এর জন্য আদালত প্রাঙ্গণে হাজির হয়েছিলেন। নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে। না, আদালতে বলেছেন যে এত প্রতিষ্ঠান বা এত মানুষ, এখানে প্রায় 45 লক্ষ মানুষ, সেখানে যেহেতু 1 মাস আবার বন্ধও ছিল, সেই জন্য মূলত রায়টা উনি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং দেখবেন এটা কিন্তু একটা মেসেজ, এটা দেশের অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি, ইভেন আইনের প্রতি, এবং বলবো যারা নিরাপত্তা কর্মী যারা আছেন বিভিন্ন পর্যায়ে, সবার প্রতি, এনএসআই, ডিজিএফআই যারা আছেন, সকলের প্রতি একটা মেসেজ যে এতটি বছর এত বড় একটা প্রতিষ্ঠানের এত সংখ্যক মানুষের সম্পৃক্ততার জায়গায় কোনো রকমের বিশৃঙ্খলা নাই, ক্লিয়ার একটা মেসেজ। রাইট। আচ্ছা, দেশ রূপান্তরে ধন্যবাদ। আমরা একটু বিষয়ে আসবো আপনার কাছে। রফিকুল আমিনের আইনজীবী আহসান আজি দেশ রূপান্তরকে বলেন, যদি টি প্ল্যান্টেশন মামলা সর্বোচ্চ শাস্তি 12 বছর অর্থাৎ তিনি বলেছেন হয়, তাহলে সংশ্লিষ্ট আইনের 35 ধারা অনুযায়ী তিনি সুবিধা পাওয়ার অধিকারী। তিনি বলেন, অর্থদণ্ডের বিষয়ে ফৌজদারি কার্যবিধির 35 ধারার অর্থ হচ্ছে আদালত সাজা সমন্বয় করে মুক্তির আদেশ দিতে পারে। যদি সেটা না হয়, ধরে নিলাম আদালত কিছু বলল না, সেক্ষেত্রে উচ্চ আদালত যখন আপিল ফাইল হবে তখন অর্থদণ্ড স্থগিত হলে তার মুক্তিতে আইনি কোনো বাধা থাকবে না। বিষয় হচ্ছে রফিকুল আমিন স্যার 35 ধারা অনুযায়ী কি সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী? আপনি কি মনে করেন? আমি মনে করি, আমি কোর্টে
কয়েকদিন উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়াতে আমাদের যিনি আইনজীবী আহসানুল হক সমাজি স্যার, উনি প্রতিদিন একই কথা বলে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে সম্মান করি। আইন আশা করি রফিকুল আমিন স্যার যে রুলসে আছে, ওনার কোনো বিনিয়োগকারীর সাথে বাংলাদেশ সরকারের কোনো নিয়ম নীতির বাহিরে উনি কাজ করেন। এবং আমি বলবো, অনেক আগে আমি চ্যানেল আইতে স্যারের একটা টক শো পেয়েছি, যেখানে স্যার ওপেন ভাবে বলছে যে আজও ইউটিউব চ্যানেলে সোশ্যাল মিডিয়া একটা জগৎ আজীবন থেকে যাবে এখানে। উনি বলেছে আমি কোনো মানি লন্ডারিং করি নাই, এবং এটা তো রিপোর্ট আসছে, বাংলাদেশ ব্যাংক থেকে একটা রিপোর্ট আসছে, এবং বলছে যদি আমি মানি লন্ডারিং করে থাকি প্রমাণ দেখাইতে পারে, আমি যে সাজা পাওয়ার উপযোগী সেই সাজা আমি ভোগ করব। এবং যদি আমার এটা যদি মিথ্যা প্রলোভন যদি কেউ করে থাকে, ষড়যন্ত্র করে থাকে, যদি এটা ষড়যন্ত্রের শিকার হয়, তাকে তার পথ থেকে গিয়ে হাল চাষ করবে দেশে 2টা গরু কিনে। আমি এই কথা আমার মানে প্রকাশ্যে যে বলতেছি বা এই আজকের এই প্রোগ্রামে বলতেছি, নতুন না, এটা নতুন না। আমি এটা সার্বক্ষণিক আমার রোডে, আমার শিক্ষকতার জায়গায়, আমার স্টুডেন্টের মাঝে, আমি সব জায়গায় চ্যানেল ছাড়া কথাগুলো বলি। তো আমি বলবো স্যার কতটুকু আত্মবিশ্বাসী হলে এই কথাটা বলতে পারে। তো আমি বলবো যে এহসানুল হক স্যার সমাজি স্যার আমাদের এই মামলায় যে কথাগুলো উনি বলে লাইভ প্রোগ্রামে বিভিন্ন উনি বলতেছে যে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইনকে আমরা সম্মান করি, আমাদের এমডি স্যার মুক্তি পাবে। আমরা যেদিনে ওনার কাছে কোনো সাড়া চাই, আমি দেখা করি স্যার, এই কোর্টে দেখা করি, স্যার আমাদের এমডি স্যারকে আমরা পাবো, বলছে যে উনি বললে যে উপর আল্লাহ চাইলে পাবেন, আইন যদি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন আমাদেরকে যদি সঠিক বিচার করে আমরা রফিকুল আমিনকে পাবো। ধন্যবাদ। আমি সুরাব আপনার কাছে একটা বিষয়টা একটু আসতে চাই। দেশ রূপান্তরের নিউজে যে বিষয়টি আমরা কিছুক্ষণ আগে বললাম, যে সমাজে 35-এর বিয়ের যে বিষয়টি বলেছেন, যে সেই অনুযায়ী মূলত উনি মানে রিলিজে মানে মুক্তিতে কোনো বাধা নেই। যদি অর্থদণ্ড দেয় সেক্ষেত্রে আদালতে আবেদন করলে সাথে সাথে কি উনি বের হয়ে চলে আসতে আর কোনো বাধা নেই। এখানে একটা বিষয়, যে দুদকের যিনি আছেন পাবলিক মাহমুদ হোসেন জাহাঙ্গীর, এহসানুল সমাজি যে বিষয়টি বলেছেন, এই বিষয়ের ভিতরে কিন্তু উনি ভিন্ন মত পোষণ করেননি। দেশ রূপান্তরকে উনি বলেছেন যে উনি এই বিষয়ে কোনো ভিন্ন মত পোষণ করেননি। মানে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে রফিকুল আমিনের জামিন ও কারামুক্তিতে আদালতের সিদ্ধান্ত আরো কিছু সুরাহা প্রয়োজন বলে মনে করেন তিনি। এবং মাহমুদ হোসেন জাহাঙ্গীর তিনি দেশ রূপান্তরকে বলেন বিষয়টি নির্ভর করছে আদালতের উপর। এখন দুর্নীতি দমন কমিশনের মাহমুদ হোসেন জাহাঙ্গীর তিনিও বিষয় নিশ্চিত করেছেন যে 12 বছর যেটা সাজা হয়ে গেছে, উনি এই সাজা যদি সম্পন্ন হয়ে যায় উনি ফিরে চলে আসবেন। এবং সেক্ষেত্রে উনি কিন্তু এটার দ্বিমত পোষণ করেননি। দুদক এর পূর্বে অনেকগুলা বিষয়ের কথা বলছে, তো আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? বিষয়টি কিভাবে নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জাহাঙ্গীর বলেছেন, এখানে তো একটা জিনিস বোঝা যায় যে উনি বলেছেন, সমর্থন করেছেন, মানে আসামি পক্ষের এক কথাকে পূর্ণ সমর্থন করেছেন, রাইট। তার মানে আমি এতটুকু বুঝি, আইনের ব্যাখ্যা আমি জানি না, আমার একজন মানুষ 12 বছরেরও বেশি সময় ধরে কারাবাস করছেন, রায়ের সর্বোচ্চ সাজা যদি হয় সেটাও হলো 12 বছর, সেটাও অতিক্রম করে উনি অলরেডি সময়টা পার করে ফেলেছেন। সুতরাং তাকে বের করে নিয়ে আসা উচিত। অন্য কোনো মানে বাধা বিঘ্ন তো নয়, আইনের কোনো জায়গায় ফাঁক ফোকর তো নয়। ওনাকে মানে যেহেতু এত বড় একটা কর্মকাণ্ডের উনি কর্ণধার, ওনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বের করে নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া দরকার। আমি মনে করি, ইভেন আমি সুযোগটা পেয়েছি বলে বসি যে বর্তমান যিনি আমাদের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, উনি বিশ্ববিখ্যাত একজন ব্যক্তিত্ব, উনি নোবেল লরিয়েট। বাংলাদেশ আমি মনে করি একজন নাগরিক হিসেবে একজন গর্ব করতে পারি ওনার বর্তমান পজিশনতে আমরা পেয়েছি। উনি যেহেতু ব্যবসা বান্ধব, উনি উদ্যোক্তা তৈরির কারিগর, উনি সারা বিশ্বের তরুণদের, সারা বিশ্বের মানুষদের উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য মোটিভেট করে বেড়ান। কারেক্ট। অথচ আমার বাড়িতে, আমার দেশের মধ্যেই যে এত বড় একটা কর্মকাণ্ড ইতিমধ্যে তৈরি হয়েছিল, একটা জোয়ার পড়েছিল, এটা উনি অবগত, অলরেডি অবগত। আমি যতটুকু জানি, আমি খোঁজ পেয়েছিলাম যে ডেস্টিনি সম্পর্কে উনি জানেন।
তো আমার প্রধান উপদেষ্টার প্রতি একটি আবেদন এই ফর্ম থেকে আজকের এই টকশের জায়গা থেকে রাখতে চাই, যে যেহেতু উদ্যোক্তা তৈরির ব্যাপারে আপনার একটা মেসেজ আপনি সবসময় কনভে করেন, সেটাকেই এই প্ল্যাটফর্মটাকে সুযোগ দেওয়া হলে অনেক দ্রুতই অনেক মানুষের কর্মসংস্থানের উদ্যোক্তা তৈরি হওয়ার প্ল্যাটফর্মটাকে আমরা এগিয়ে নিতে পারি, যা দেশের জিডিপিতে অবদান রাখবে। শুধু তাই নয়, এটা কোন জায়গায় অবদান রাখবে না, আমি প্রশ্নটা এই জায়গাতে করি। আচ্ছা, ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক, আমরা বিশেষ করে মাধবচন্দ্র আপনার কাছে জানতে চাইব, 2016 সালের 13ই নভেম্বর আপিল বিভাগ শর্ত সাপেক্ষে ডেস্টিনিটি প্ল্যান্টেশন লিমিটেডের প্রকল্পের গাছ বিক্রি করে অথবা অন্য যে কোনো উপায়ে 2500 কোটি টাকা পরিশোধ করলে জামিন মিলবে, এই আদেশ দেন মাননীয় আদালত, উচ্চ আদালত। জি। প্রশ্ন হচ্ছে, এই যে তখন কথা বলা হয়েছিল 2500 টাকা, মানে 2500 কোটি টাকা, অর্থাৎ 2500 কোটি টাকা এটা দুদকের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য। জি। আপনি একজন বিনিয়োগকারী হিসাবে একটা বিষয় জানার, যে এই বিষয়টা যদি জনাব রফিকুল আমিন ছাড়া বা কোম্পানির কর্তৃপক্ষ ছাড়া যদি দুদকের মাধ্যমে টাকাটা আসে, বিনিয়োগকারীরা কি আসলে কি সঠিকভাবে টাকাটা পাবে বলে মনে করেন আপনি? আমি আমার ব্যক্তিগত থেকে বলছি, আমার টিম থেকে বলছি না, আমি আমার থেকে বলছি যে আমার যে বিনিয়োগকৃত 15,000 টাকা প্লাস আমার মাল্টিপারপাস সহ, আমি এমডি রফিকুল আমিন ছাড়া বিকল্প আমি কারো হাত থেকে আমার এই টাকাটা বিশ্বাস করি না যে আমি পাবো। স্যার বেঁচে আছে, আমি মনে করি যে আমার টাকাটা নিরাপদ আছে। স্যার মুক্তি পাবে, আমার টাকাটা আমি হাতে পাবো, এটাই আমার আত্মবিশ্বাস। আমি কোনো দুদক, আমি কোনো বাংলাদেশের, যেটা সত্যি কথা আমি আপনাকে বলছি, আমার ভাইয়ের কাছেও যদি বলে যে টাকাটা দিয়ে দিবে, এটা আমি পাবো, সেটাও আমি নিতে রাজি না। আমি বিনিয়োগ করছি রফিকুল আমিন স্যারকে দেখে ডেস্টিনিতে, ওনার ট্রেনিং করে আমি এই ডেস্টিনির প্রতি আত্মবিশ্বাস জন্মে এবং আমি টিম তৈরি করি। আর ওই টিমের মাধ্যমে আমার বিনিয়োগ আছে আমার জানা সত্ত্বে 50 লক্ষ। আমার টিমে যারা লিডার আছে, ওটা টোটাল হিসাব আমি আজও নিয়ে নেই, কেন এমডি স্যার জেলে, আমি তাদের থেকে হিসাব নিই, কিন্তু তারা টোটাল হিসাব দিলে এটা কোটি প্লাস হবে। তো আমি তাদের থেকে জিজ্ঞেস করলাম, ওরা একটাই কথা, রফিকুল আমিন স্যার বের হইলে টাকা পাবো, রফিকুল আমিন স্যার ছাড়া বিকল্প বাংলার বুকে কাউকে বিশ্বাস করি না। ওদের একটাই কথা, এমডি স্যারকে চাই। ডাক্তার সৌরভ, ধন্যবাদ। আমরা এই বিষয়টি বলতে যাচ্ছিলাম, আপনি একজন বিনিয়োগকারী। আদালত থেকে 2016 সালে আদেশ আসছিল যে ইতিমধ্যে দুনিয়াতে নাই, ডক্টর শামসুল হক বয়ানে ছিলেন, তখন বলা হয়েছিল যে দুদকের অ্যাকাউন্টে 2500 কোটি টাকা জমা দেওয়ার জন্য, দিলেই কেবল এবং 4 সপ্তাহের মধ্যে 35 লক্ষ গাছ বিক্রি করে তারপরে এই টাকাগুলো দেওয়ার ব্যাপারে। এখন প্রশ্ন হচ্ছে, একটা জায়গার মধ্যে দুদকের অ্যাকাউন্টে, বাংলাদেশে দুদকের অ্যাকাউন্টে টাকা, মানে দুদকে আবেদন করে আজ পর্যন্ত মানুষ টাকা ফেরত পেয়েছে, বিনিয়োগকারী টাকা পেয়েছে, এটা কি আপনার জানা আছে কিনা জানাবেন। আর একটা ব্যাপার আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে, পূর্বে যে ছিল মূলত ডেস্টিনিকে ধ্বংসের অন্যতম কারিগর খুরশেদ আলম, উচ্চ আদালতের দুদকের পক্ষে যিনি মামলা পরিচালনা করতেন, তিনি বলেছিলেন এটি যে এই প্রথম দুয়ার খুলতেছে, দরজা খুলতেছে, যে বিনিয়োগকারীর আবেদনের উপরে নতুন করে টাকা পেতে যাচ্ছে। আপনি কি মনে করেন দুদকের অ্যাকাউন্টে টাকা, যদি দুদকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আসে, বিনিয়োগকারীকে তাদের শতভাগ টাকা ফেরত পাবেন? আপনি দুটো প্রশ্ন করেছেন যতটুকু মনে হচ্ছে। একটা হলো দুদকের মাধ্যমে টাকা বিনিয়োগকারীরা ফেরত পাবেন কি পাবেন না। রাইট। আমি এক কথাই মনে করি, যেটা হওয়ার কথা ছিল যে পাবেন, কিন্তু বাংলাদেশ আমাদেরকে যা দেখিয়েছে অতীতে, তাতে করে আমরা যে দেখেছি, তাতে করে পাওয়ার কোনো সম্ভাবনা আমি, এই দুদককে যদি, দুদকের যা উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল যে এটাকে গঠন করার জন্য, সেটা যদি বাস্তবায়ন, সেটা যদি প্র্যাকটিস করতো, তাহলে পেতাম। কিন্তু এখন পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। একটা হলো। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আমি জানি কিনা অতীতে পেয়েছি কিনা, কেউ এরকম ফেরত পেয়েছে, দুদকে আবেদন করে পেয়েছে কিনা আমার জানা নাই যে অতীতে পেয়েছে। আমি গল্প গুজব শুনেছি, যেমন যুবক নামে একটি প্রতিষ্ঠান, এরকম রায় হয়েছিল, আজ পর্যন্ত কেউ পাইছে বলে আমি জানি না। জি, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক, সর্বশেষ আপনার দুজনের কাছে একটি বিষয় জানা, সেটি হচ্ছে আগামী 15 তারিখ, অর্থাৎ জানুয়ারির 15 তারিখ মাননীয় আদালত এই বহুকাঙ্ক্ষিত ডেস্টিনিটি প্ল্যান্টেশন লিমিটেডের মামলার রায়টি প্রদান করবেন। এই 15 তারিখ রায় উপলক্ষ করে
মূলত মাননীয় আদালতের কাছে আপনি একজন বিনিয়োগকারী হিসাবে আপনার চাওয়াগুলো কি থাকতে পারে, কি প্রত্যাশা করছেন মাননীয় আদালতের কাছে, সেই বিষয়টি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আপনি ডেস্টিনি যে টি প্ল্যান্টেশন লিমিটেড, যেটা এখানে প্রায় 17.5 লাখ বিনিয়োগকারী, জি তাদের মধ্যে আপনিও একজন। জি আপনি একজন, আজকে যেহেতু এখানে এই আমাদের সারা বিশ্বে বিভিন্ন দেশ থেকে মানুষ দেখছে এবং পরবর্তী সময় দেখবে, আপনি যদি একটু তাদের উদ্দেশ্যে বা সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় আদালতের উদ্দেশ্যে বলেন, আপনার চাওয়াগুলো যদি আপনি একটু বলেন, আপনার আবেদনগুলো বলেন। ধন্যবাদ। ওই একটি 2028 তারিখ, গত নভেম্বরের 28 তারিখ যখন রায়টি হলো না, ডিক্লারেশন ডেট দিল জানুয়ারি 15 তারিখ, সেদিন আমি বাসায় ফিরে আমার ইউটিউব সার্চ করে একটা গান বের করেছিলাম, বিচারপতি তোমার বিচার হবে, এরকম একটা গান আমি আমার সম্ভবত ফেসবুকে শেয়ারও করেছি। আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সময়টা পার করতেছিলাম, আর স্ক্রল করতে করতে ওটা পেয়েছিলাম, ওটা খুঁজে পেয়েছিলাম, খুঁজছিলাম রীতিমতো। চাওয়াটা হলো আদালত তো আসলে একটা ফ্রেমের ভিতরে চলতে হয়, নিয়ম কানুন আইন এর ভিতরে দিয়ে চলতে হয়, কিন্তু ইশারাটা কিন্তু উপর থেকে হয়। আমি অ্যাজ এ মুসলিম আমি এটা বিশ্বাস করি, ইশারাটা উপর থেকে হয়। আমি ব্যক্তিগতভাবে দোয়া করি, ফরিয়াদ করি আল্লাহর দরবারে, আমার বিনিয়োগ আমি যেন নিরাপদে ফেরত পাই, আমার বিনিয়োগের লভ্যাংশ যেন আমি পাই, যেখানে আমি বিজনেস করার জন্য দিয়েছি সেই বিজনেসটা যেন আমি সামনের দিকে এগিয়ে গ্রোথ হয়। আর একইভাবে আমি মনে করি আমার টিম, আমার পুরো ডেস্টিনি গ্রুপের সাথে বিভিন্ন প্রজেক্টে যারা ইনভেস্টর আছেন, তারা প্রত্যেকেই যেন তাদের বিনিয়োগকৃত অর্থের উপযুক্ত বিনিময় পান, উপযুক্ত বিনিময় যেন পান, এটা আমি আশা করি, দোয়া করি, এবং সংশ্লিষ্ট সকলকে একই কাজ করতে বলবো। যেহেতু আগামী 15 তারিখ, 15 জানুয়ারি 2025, 15 জানুয়ারি রায়টা হওয়ার কথা, আমি খোদার কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন ওই দিন রায়টা আর ডিলে না হয়, ওই দিন যেন এমন একটা রায় হয় যে রায়টা যেন আমাদের অতীতের যে 12 বছরের যে দুঃখ কষ্ট এগুলো যেন ভুলে যাই। স্যার জনাব মোহাম্মদ রফিকুল আমিন যেন নির্দোষী হিসেবে খালাস পায়, আমি এটা আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আগামী 15 তারিখ রায়, সেই রায়ে যেটা হবে, আমি যেটা বলেছিলাম, আমাদের ডক্টর সৌরভ, যিনি 17.5 লক্ষ বিনিয়োগকারীর মধ্যে একজন, আপনিও তাদের মধ্যে একজন। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি মাননীয় আদালতের কাছে এবং যারা 17.5 লক্ষ টি প্ল্যান্টেশনে বিনিয়োগকারী আছেন সকলের কাছে এবং দেশবাসীর কাছে আপনার যদি কিছু বলার থাকে, যে আসলে আপনি সামনে যে রায়টা হচ্ছে, রায়ে আপনি কি কি চাচ্ছেন আপনার পক্ষ থেকে, একজন বিনিয়োগকারী হিসেবে কি কি চাওয়া আপনার? জি, আসলে বিনিয়োগকারীর পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের এমডি স্যার নির্দোষ হওয়ার পরেও আজকে দীর্ঘ 12 বছর উনি কারাবরণ করতেছে। তো আসলে আমি একদিনের জন্য যদি ঘরে যদি বসে থাকি, মনে হয় যেন আমি মানসিক রোগী হয়ে যাই, আমি পারি না। আমার সবসময় মনে হয় যেন 1-2 ঘন্টা প্রয়োজনের বাহিরে ঘরে সময় যে দিব, এটা আমি পারি না। আর একজন ব্যক্তি 12 বছর যিনি এই দেশের মানব সম্পদকে গড়ার কারিগর হিসেবে কাজ করছেন, আজকে তিনি 12 বছর কারাবরণ করতেছেন, এটা খুবই দুঃখজনক। এবং আমি যাদেরকে এই ডেস্টিনির প্ল্যান দেখিয়ে স্বপ্ন দেখিয়েছি, তাদের ফ্যামিলির 2-1 জন বর্তমানে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার কষ্ট হয় তাদের জন্য। আমাকে দেখলে এত খুশি হইতো, এত সুন্দর একটা প্ল্যান আমি দেখাইছি, ওনারা খুশি। কিন্তু আজকে তাদের নমিনি টাকা পাবে, স্যার মুক্তি পাবে, তাদের নমিনি টাকা পাবে। কিন্তু আমার দুঃখ হলো তাদেরকে যে আমি বলে আসলাম, তারা তো টাকাটা দেখলো না। কত হাসি মুখে তারা টাকাটা রিসিভ করতো, আর সেখানে তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। তো আমি বলবো যে 28 তারিখে নভেম্বরের যেই আমাদের রায়ের ঘোষণাটা, আমি আমার ব্যক্তিগত থেকে 100% শিওর ছিলাম যে আমাদের রায়টা আমরা পাবো, একটা ভালো রায় পাবো। সেখানে আমি ছুটি নিয়ে একটা প্রতিষ্ঠানে আমার শিক্ষকতায় আছি, আমি ছুটি নিয়ে আসছি, সব শিক্ষকদেরকে আমি বলে আসছি, সবাই জানে যে এমডি স্যারের মুক্তি হচ্ছে। কিন্তু সেখানে আসি আমি নিরাশ হয়ে গেলাম। হ্যাঁ, তো একজন নির্দোষ ব্যক্তির কাছে মুক্তির জন্য এসে যদি আমি নিরাশ হয়ে যাই, এটা আমার কাছে খুবই আমি দুঃখজনক, আমি কষ্ট পেলাম। ওই দিন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মনটা খুবই খারাপ ছিল।
তো আমি আশা করি এই 28 তারিখ থেকে জানুয়ারির 15 পর্যন্ত ইন টোটালি প্রায় 2 দিন 1 মাস 17 দিন ইন টোটালি এই অপেক্ষমান বিনিয়োগকারী আমরা আজকে 1 মাস 17 দিনকে 1 সেকেন্ডের নিঃশ্বাসের বিশ্বাস নেই অনেকের, সেখানে আজকে 1 মাস 17 দিন পর্যন্ত আমরা আবার অপেক্ষমান হয়ে আছি স্যার মুক্তি পাবে, আমরা বিনিয়োগকারীরা টাকা পাবো। তো বিশেষ করে আমি আশাবাদী এই আগামী 2025 সাল জানুয়ারির 15 তারিখ আমাদের মামলার রায়ের 4 নির্দোষ হিসাবে খালাস পাবে। এটা আমি সম্মানিত দায়রা জজ আদালতের নিকট কৃতজ্ঞতা স্বীকার করব যে 4 নির্দোষ এই 15 তারিখ খালাস পেয়েছে। জি ধন্যবাদ সম্মানিত দর্শক, আমরা সর্বশেষ আমরা চলে আসছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা আমাদের আজকে যে অনুষ্ঠানটি আছে আমরা এটা আপনাদেরকে নিয়মিত প্রতি সপ্তাহে অন্তত সপ্তাহে 2 দিন করার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে এই যে আমাদের যে অফিসটি আছে অফিসটিতে একটি দুর্ঘটনা ঘটেছিল, যার জন্য আমাদের সকল কার্যক্রম কিছুদিন বন্ধ ছিল। তো আমরা ইতিমধ্যে এই অফিসের অন্যান্য সকল কাজ যেগুলো আছে সেগুলো সমাধান করেছি। আমরা এখন থেকে নিয়মিত আমাদের অনুষ্ঠানটা করার চেষ্টা করব। আগামী 15ই জানুয়ারি 2025 সালে এই মামলার বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা যারা বিনিয়োগকারী আছেন তারা ওদের আগ্রহে বসে আছেন এই মামলার রায়ের অপেক্ষায়। তো আমরা বিশ্বাস করি যে এই মামলা থেকে, যেহেতু মাননীয় আদালত প্রায় 1.5 মাসের উপর সময় নিয়েছেন, এই 1.5 মাসের মধ্যে এই মামলার মাধ্যমে 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের জন্য অনেক ধরনের গাইডলাইন আসবে, অনেক ধরনের নীতি নির্ধারণের মানে সিদ্ধান্ত আসবে। আমরা এটা বিশ্বাস করি। এটা বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের যিনি মাহমুদ হোসেন জাহাঙ্গীর, তিনি একাধিকবার বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে এই সব কিছু নির্ভর করছে আদালতের উপর, আদালতের সিদ্ধান্তের উপর। কোম্পানি পক্ষের আইনজীবী যিনি আছেন মাহমুদ হাসান সমাজি, তিনিও বলেছেন যে যেহেতু মাননীয় আদালত লম্বা একটা সময় নিয়েছেন, ডেস্টিনি গ্রুপের এই সমস্যার সমাধান আসতেছে, ভালো কিছু সিদ্ধান্ত আসবে আমরা বিশ্বাস করি। উনিও প্রত্যাশা করেছেন সেটি। যারা যারা দৈনিক ডেস্টিনি এবং ডেস্টিনি আমার ডেস্টিনি পেজে যারা যারা ছিলেন, আপনারা যারা যারা অনেক গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন এবং আমাদের সাথে ছিলেন, পরবর্তী সময় যারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন, আমি বিশ্বাস করি মাননীয় আদালত আগামী 15 তারিখ যেই সিদ্ধান্ত মানে যে রায়টা দিবেন, একটা বাংলাদেশের ইতিহাসে একটা যুগান্তকারী একটা রায় আসবে। এবং এই রায়ের মাধ্যমে 45 লক্ষ বিনিয়োগকারীদের, যেটি আসলে নাকি আজকে আমাদের অতিথিরা যারা বলেছেন তাদের চাওয়ার চাইতে আরো অনেক কিছু নির্দেশনা আসবে, সেটি প্রত্যাশা করছেন অনেকেই এবং আমরা প্রত্যাশা করছি। এবং সেই প্রত্যাশা করছি পাশাপাশি যারা ডেস্টিনির 45 লক্ষ বিনিয়োগকারী যারা যারা আছেন, সকলেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সকলেই চাইবেন একটা ন্যায় বিচার। ইতিমধ্যে সবসময় সবাই চাচ্ছেন ন্যায় বিচার। আজকে দুজন যে অতিথি যারা যারা আছেন তারাও চাচ্ছেন। আমরা শেষ পর্যায়ে দুজনের কাছ থেকে জানতে চাইব, ডক্টর সোহরাব, সর্বশেষ যদি আপনি আমাদের সম্মানিত দর্শক যারা যারা কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখেছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ। যারা দর্শক তারা তো আসলে শুধুমাত্র ডেস্টিনির ভিতরের লোক তা নয়, ডেস্টিনির বাইরেরও লক্ষ লক্ষ মানুষ হয়তো এটা একসময় দেখবেন। আমি ডেস্টিনির ধৈর্যশীল বিনিয়োগকারীদের প্রতি দোয়া কামনা করছি সকলের কাছে। সকলে বিধাতার কাছে দোয়া করবেন যে এতটুকু ধৈর্যের পরিচয় যে বিনিয়োগকারীরা দিয়েছে তারা যেন উত্তম বিনিময় পায়। এর বাইরে আর কিছু কথা নেই। ধন্যবাদ। মাধব চন্দ্র, আপনি সর্বশেষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক যারা যারা এই অনুষ্ঠান দেখছে জি, এবং পরবর্তী সময় যারা যারা দেখবেন এবং দর্শক যারা যারা দেখবেন, সকলের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। জি, আমি আজকের এই আমাদের লাইভ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন দেশ বিদেশ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের ধৈর্যতার পরিচয় আপনারা সেই দীর্ঘ লম্বা সময় স্যারের কারাবরণ শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। আমি একজন বিনিয়োগকারী আপনাদের মতো। আজকের এই লাইভ প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি আজকের উপস্থাপক এবং দৈনিক ডেস্টিনির সম্পাদক হাসান ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এরকম একটা লাইভ প্রোগ্রাম করানোর জন্য আমার মনের দুঃখটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। এবং আগামী ভবিষ্যতেও যেন আমি বাস্তব সত্য কথাগুলো বলতে পারি। আমরা বিশেষ করে আগামীতে স্যারকে ফিরে ফেলে আরও উৎসাহ
আরও সুন্দরভাবে কথাগুলো গুছাই বলতে পারবো। এখন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও কথা বলি কিন্তু মনটা কিন্তু ভালো নেই। হ্যাঁ, আমরা ন্যায় বিচারের অপেক্ষায়, আপনাদের মতো আমিও ন্যায় বিচার পাবো বলে আশা করি। আমাদের সাথে ধৈর্য ধরার জন্য আমি আজকের মতো আপনাদেরকে এখানে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, আপনাদেরকে একটা বিষয়ে বলা হয়নি, আমাদের এই অনুষ্ঠানে যারা যারা কথা বলছেন, যাদেরকে আমরা অতিথি হিসেবে নিয়ে আসছি, অনেকেই শুধু মনে করতে পারেন তারা একজন বিনিয়োগকারী। ওনাদের আরেকটি পরিচয় কিন্তু আপনাদের দেওয়া হয়নি। 2012 সালের পরে যখন 1 মাসের কথা বলে ডেস্টিনি গ্রুপের 650 অ্যাকাউন্ট সবগুলো বন্ধ করে দেওয়া হয়, সকল আর্থিক লেনদেন যখন বন্ধ হয়ে যায়, এই প্রতিষ্ঠান 35টা প্রতিষ্ঠানের সারা বাংলাদেশে অগণিত সম্পদ রয়েছে এবং এই ডেস্টিনি টি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাস প্রধান দুটি মামলা এবং অন্যান্য যেই খরচ আছে, সকল খরচ যারা পরিচালনা করছেন, একদিন বিশেষ করে জনাব রফিকুল আমিন মুক্ত হওয়ার পর ওনাদের পরিচয়টুকু আপনারা জানতে পারবেন। যারা যারা এখানে অতিথি হয়ে আসছেন আপনারা জানবেন তারা শুধু একজন বিনিয়োগকারী ছিল কিনা। এটি জনাব, যিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার জনাব রফিকুল আমিন, তিনি একটি সময় এই ব্যক্তিগুলার আসল পরিচয়টুকু আপনাদের কাছে তুলে ধরবেন। তা আমরা বিশ্বাস করি যে যারা যারা আসছে এখানে, আমরা প্রতিনিয়ত আগামী তারিখে যাদেরকে নিয়ে আসব, আপনার কাছে একটি যে মনে হইতে পারে যে সে একজন শুধুমাত্র একজন কিছু টাকা দিয়েছে ডিস্ট্রিবিউটর, সেটুকু, কিন্তু তাদের যে অন্য একটি পরিচয় এটি আছে, এটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি না। যিনি তুলে ধরবেন তিনি বের হওয়ার পর নিজের মুখে এবং আপনাদের সামনে তুলে ধরবেন। আপনারা সকলে দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দৈনিক ডেস্টিনির সাথেই থাকুন। দৈনিক ডেস্টিনির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেটি আছে সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সর্বশেষ তথ্য পাওয়ার জন্য 45 লক্ষ মানুষের মনের কথা তুলে ধরার জন্য দৈনিক ডেস্টিনি নিয়মিতভাবে আপনাদের সাথে আছে, কাজ করে যাবে এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। আগামী সপ্তাহে নতুন একজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।